রাত্রি 2টো বাজছিল। হঠাৎ করে অর্জুনের রুমের ভেতর থেকে আশ্চর্য রকমের আওয়াজ আসে। তার মা রুকমণি শুনতে পায়। অর্জুনের মা সঙ্গে সঙ্গে ভেতরে চলে যায়। অর্জুনের রুমের ভেতরে সমস্ত জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে, আর অর্জুন দেয়ালের সঙ্গে বসে 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 কাঁপছিল। কি হয়েছে বাবু? মা, ও আমাকে মেরে ফেলেছিল। মা, তোমার ছেলে তো কয়েকদিন আগেই মারা গেছে। অর্জুন, এটা তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। তোর শরীর টরীর ঠিক আছে তো? হঠাৎ করে অর্জুন একটা ভয়ানক চিৎকারের সাথে অজ্ঞান হয়ে যায়, আর রুমের চারদিকে অন্ধকার ছড়িয়ে পড়ে। অর্জুনের মা মোবাইলের ফ্ল্যাশ লাইট অন করে দেয়, কিন্তু ভেতরের দৃশ্য দেখে কেঁপে ওঠে। অর্জুন, তুই এরকম কেন করছিস? তক্ষুনি অর্জুনের চেহারা একটা ভয়ঙ্কর মহিলায় পরিবর্তিত হয়। আমি এখন পুরোপুরিভাবে আজাদ। ব্যাস, কিছু একটা বলি শয়তানকে দিতেই হবে। সেই মহিলার ভয়ানক আওয়াজ শুনে পাশের রুমেই শুয়ে থাকা অর্জুনের ছোট ভাই রাজু ওখানে চলে আসে। তোমার কি হয়েছে? বাহ, মানুষের কি গন্ধ! তোকে শয়তানকে উপহার দিলে খুব খুশি হবে। হে শয়তান, আমার এই উপহার গ্রহণ কর। হঠাৎ করে রাজুর মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। রাজু ছটপট করতে করতে রক্তে ডুবে গিয়ে কিছুক্ষণের মধ্যেই মরে যায়, আর অর্জুন গায়েব হয়ে যায়। এই ঘটনার 3 দিন পর। এসব কি হয়ে গেল আন্টি? শেষমেশ রাজুর সাথে কার শত্রুতা থাকতে পারে? বাবু, 3 দিন ধরে সেই ভয়ঙ্কর দৃশ্য আমার চোখের সামনে থেকে যাচ্ছে না। আমার ছেলে অর্জুন দেখতে দেখতে একটা ভয়ঙ্কর মহিলায় পরিবর্তিত হয়, আর আমার ছেলে রাজুর মাথা শরীর থেকে নিচে থেকে আলাদা হয়ে যায়। 1 সেকেন্ডের জন্য তো আমার মনে হলো যেন অদৃশ্য শক্তি তার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে দিয়েছে হয়তো। কিন্তু এটা কি করে হতে পারে আন্টি? আসলে অর্জুন কোথায় গেছে? আমরা সব বন্ধুরা অর্জুনকে ওর ছোট ভাইয়ের শেষ সৎকারেও দেখতে পেলাম না। নিজের ছোট ভাইয়ের মরা মাত্রই হঠাৎ করে অর্জুন আমার চোখের সামনে থেকে গায়েব হয়ে যায়। কি? উধাও হয়ে গেছে? কয়েকদিন আগেও আমাদের সবার সাথেই কন্ট্যাক্টও রাখেনি একেবারে। শোনা, কিছুদিন ধরে ও একটু আলাদা রকমের ব্যবহার করছিল। কখনো হঠাৎ করে হাসতো, কখনো কাঁদতো, আর সারাদিন ও নিজের ঘরে একাই বসে থাকতো। আর সেই রাত ও একটু বেশি ভয়ানক হয়ে যায়, যেন তার ভেতরে কোনো শয়তানি শক্তি চলে এসেছে। সে অন্যান্য ধরনের ব্যবহার সেদিন থেকেই করছে, যেদিন থেকে ও তোমাদের সাথে ঘুরে এখানে আসলো। অর্জুনের মায়ের কথা শুনে আরিয়ানের শরীরে ভয়ের রেখা জৌড়ায়। সে খুব তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে আর নিজের মোবাইলে নিজের বন্ধু রাজনের নাম্বার ডায়াল করে। হ্যাঁ আরিয়ান, কি হয়েছে? অর্জুন কোথায়, কিছু জানা গেল? আরে, যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম রাজন, সেটাই তো হয়েছে। মনে হচ্ছে আমাদের সবার বন্ধুদেরকে মন্দিরের কাছে যাওয়াটা উচিত হয়নি। কি আজেবাজে কথা বলছো? আমি তোমাদেরকে যেতে বারণ করেছিলাম যে ওই শয়তানি মন্দিরের ভেতরে যাওয়া আমাদের উচিত নয়, কিন্তু তোমরা আমার একটা কথাও শুনলে না তখন। এখন দেখো। আরিয়ান ফোনে এক শ্বাসেই রাজনকে সমস্ত ঘটনা বলতে শুরু করে। কি? অর্জুনের ভাইয়ের গলা নিজে নিজেই কেটে গেল আর অর্জুন উধাও হয়ে যায়? তুই এখনো বুঝতে পারছিস না রাজন? অর্জুনের ভাইকে অন্য কেউ নয়, বরং ওই ডাইনিটাই মেরেছে রে, যাকে আমরা সবাই মিলে, বন্ধুরা মিলে নিজেদের মূর্খামি করে ওকে জাগিয়ে তুলেছিলাম। এখন কি হবে? তুই তাড়াতাড়ি নিশাকে নিয়ে হাইওয়ের ওই পুরনো ধাবাতে চলে যায়। তোদের দুজনের আমরা ওখানে অপেক্ষা করব, ঠিক আছে? আমাদের আবার ওই পুরনো মন্দিরে যেতেই হবে, বুঝেছিস? আমার পুরো বিশ্বাস অর্জুনকে আমরা ওখানেই দেখতে পাবো। তুই ওখানেই দাঁড়া, আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। আরিয়ান, রাজন, অর্জুন আর দিশা জঙ্গলে ক্যাম্পিং করার জন্য গিয়েছিল, আর ওখানে ওদের চোখ পড়ে একটা ভাঙা চোরা খারাপ হয়ে যাওয়া মন্দিরের ওপর। ওরা 4 জন মন্দিরের ভেতরে পা রাখতে চেয়েছিল, তক্ষুনি তাদের কানে একটা সাধুর আওয়াজ চলে আসে।
ভেতরে যাবার ব্যাপারে একদম ভাববে না। ওই মন্দিরটা ঈশ্বরের নয়, বরং শয়তানের। শয়তানের মন্দির? কি ফালতু কথা! মন্দির তো ভগবানেরই হয়। সেরকম নয়, এই মন্দিরটা অনেক বছর ধরে বন্ধ পড়ে রয়েছে। সবাই বলে যে অনেক বছর আগে এই মন্দিরে একজন মহিলা শয়তানের পুজো দিত, আর ও শয়তানকে মানুষের বলি পর্যন্ত দিত। একদিন রাত্রে গ্রামের লোকেরা ওকে মেরে এই মন্দিরের ভেতরেই পুড়িয়ে দেয়, কিন্তু মরার পরেও ওর আত্মা এই মন্দির থেকে বেরিয়ে যায় না। এই মন্দিরের দরজা যদি তোমরা একবার খুলো না ভুল করে, তাহলে তোমাদের সবার একেবারে সর্বনাশ হবে। আরে এই বোকা সাধু, বোকা বানানোর জন্য আমাদেরকেই পেলে? আরে আমরা তো এখনো পর্যন্ত শুনিনি যে মন্দিরের ভেতরে ঈশ্বরের পূজা হয়, আর তুই আমাদেরকে বলছিস যে মন্দিরের ভেতরে শয়তানেরও পুজো হয়। আরে রাজন, সাধুদের সাথে এরম কথা বলা উচিত নয়। সাধু যা বলল সেগুলো যদি সত্যি হয় তখন? আরে তুইও না সত্যি সত্যি ওনার কথা মনে করছিস। যত ভেতরে চ, এমনিতেই দরজাটা কিছুক্ষণের মধ্যেই ভেঙে যাবে। যদি আমরা না খুলি তাহলে কোনো জোরে হাওয়া দিলেই ওই দরজাটা এমনিই ভেঙে যাবে। ওরা চারজন মন্দিরের ভেতরে চলে যায়। সেই মন্দিরে শুধু আর শুধু ভয়ানক চেহারার শয়তানেরই মূর্তি লাগানো ছিল। এই রকমের মন্দির তো আমি আমার জীবনেই প্রথম দেখছি। তুমি ঠিক বলছো আরিয়ান, মন্দিরে তো ভগবানের মূর্তি রাখা থাকে, আর মন্দিরের ভেতরে পবিত্রতা আর শান্তিও পাওয়া যায়, কিন্তু এখানে দেখো, একটা আশ্চর্য রকমের দুঃখ দেখতে পাচ্ছি। আর তার উপর এখানে যতগুলো মূর্তি রাখা রয়েছে, খুব ভয়ঙ্কর দেখতে মূর্তিগুলো। আর এই মূর্তির মধ্যে জমে থাকা ধুলো মাটি আর মাকড়সার জাল বলছে অনেক বছর ধরে এই মন্দির বন্ধ রয়েছে, আর এখানে কোনো মানুষ আসেইনি। তোদের দুজনের যে কি হয়েছে কে জানে। মন্দিরের ফটোগ্রাফ নেওয়ার বদলে আজে বাজে কথা বলছিস। আরে এখানকার ফটো নিয়ে কোনো কভার ম্যাগাজিনকে বিক্রি করে দেওয়া উচিত। আরে ভালো প্রফিট হবে আমাদের। এই আজে বাজে কথা বলিস না রাজন, আর তাড়াতাড়ি এখান থেকে বাইরে চ। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে, আর আমি এখানে একটা মিনিটের জন্য দাঁড়াতে পারবো না। চ বাইরে চ। রাজন হাইওয়ের পুরনো ধাবাতে কার নিয়ে পৌঁছে যায়। আরিয়ান সঙ্গে সঙ্গে কারের ভেতরে বসে। কিছু ঘন্টার মধ্যেই ওরা সবাই সেই ঘন জঙ্গলে সেই ভাঙাচোরা মন্দিরের সামনে দাঁড়িয়েছিল। মন্দিরের ভেতরে আলো ছড়িয়ে পড়েছিল, আর অর্জুনের কথা বলার আওয়াজ আসছিল। তোমরা সবাই দেখতে পাচ্ছ, অর্জুনের গলা কিন্তু এই মন্দিরের ভেতর থেকেই আসছে। আমি যা ভেবেছিলাম ঠিক তাই হয়েছে। কিন্তু এত তাড়াতাড়ি অর্জুন এখানে কি করে পৌঁছলো বলতো? সেসব কথা ছাড়ো, যে কোনোভাবেই অর্জুনকে বাইরে আনতেই হবে। এইটুকু বলে ওরা তিনজন মন্দিরের ভেতরে চলে যায়। কিন্তু সামনের দৃশ্য দেখে ওদের তিনজনের চোখ আশ্চর্যের চোটে ছানা বড়া হয়ে ওঠে। ওরা দেখতে পায় অর্জুনের চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে গেছে, আর অর্জুনের সামনে একটা খুবই ভয়ঙ্কর দেখতে মহিলা তার সাথে কথা বলছিল। তার চামড়া পুরোপুরিভাবে পুড়ে গিয়েছিল। আমি জানতাম তোমরা তিনজন ওকে খুঁজতে এই মন্দির পর্যন্ত নিশ্চয়ই আসবে। সেই মহিলার এইটুকু বলা মাত্রই আরিয়ানের মাথা তার শরীর থেকে আলাদা হয়ে যায়। আরিয়ান ওখানেই পড়ে যায়, আর পর মুহূর্তেই অর্জুন আর দিশার সাথেও এটাই হয়। এটা দেখে রাজনের জোরদার চিৎকার বেরিয়ে আসে, কিন্তু হঠাৎ করে দিশা আর আরিয়ানের মাথা নিজে নিজেই শরীরের থেকে জুড়ে যায়। কিন্তু ওদের দুজনের চেহারা খুবই ভয়ঙ্কর হয়ে গেছিল। তক্ষুনি হঠাৎ সেই সাধু মন্দিরের ভেতরে ঢুকে যায়। তোমাদের সবাইকে আমি আগেই বারণ করেছিলাম বাচ্চারা, যে ভেতরে যাবে না। দেখলে তো, তোমাদের সকলকে এই ডাইনি নিজের ভূতে সেনা বানাতে শুরু করে দিয়েছে। তোমাদের চারজনের বন্ধুদের মধ্যে তোমাদের একজন বন্ধু সেই সময় তো মারা যায়, যেই সময় তোমরা চারজন এই মন্দিরের ভেতরে প্রথম এসেছিলে। রাজন বুঝতে পেরে যায় যে সেই বন্ধু আর কেউ নয়, বরং অর্জুনই ছিল। এখন কি হবে সাধু বাবা? আমাদের সমস্ত বন্ধু মারা গেল। তোমার বলি নেওয়ার পরে সে নিজের পিছা সৈন্য তৈরি করে মানবতার উপর আক্রমণ করবে। এখন এটা তোমার উপরে যে তুমি কি চাও। তুমি কি এটাকে আটকাতে চাও, নাকি এটা চাও যে তোমার এই বন্ধুগুলোর মতনই
সমস্ত জগতের এমনই অবস্থা হোক। না বাবা, আমাদের এই ভুলের শাস্তি এই জগৎকে দেওয়া উচিত নয়। আমাকে তাড়াতাড়ি উপায় বলুন, আমি এটা কি করে থামাতে পারবো? তোমাকে নিজেকে শেষ করে ফেলতে হবে। তুমি আত্মহত্যা করলে পরেই এই ডাইনি চক্রটা ভেঙে যাবে, আরও আবার এই মন্দিরের ভেতরে আবদ্ধ হয়ে যাবে। এটা ছাড়া আর কোনো রাস্তা নেই বাবা। তাই সিদ্ধান্ত যে তোমাকেই নিতে হবে। তুমি তোমার জীবনকে ভালোবাসো নাকি সমস্ত মানুষের জীবন ভালোবাসো? রাজন, যে নিজের সমস্ত বন্ধুদেরকে হারিয়ে ফেলেছে, তার এই ব্যাপারে অনুভব হলো যে তারই ভুলের কারণে তার সমস্ত বন্ধুরা মারা গেছে। না বাবা, আর কোনো নির্দোষ মানুষ মরবে না। রাজন সঙ্গে সঙ্গে নিজের পিস্তল বার করে। এটা দেখে ডাইনি খুব জোরে জোরে চিৎকার করে আর বলে, না, এরকম করার ভুল করিস না। আমি তোকে এই সংসারের সমস্ত সুখ দেব, যা তুই চাইবি সব দেব তোকে। ওই ডাইনি যা বলছে তা শুনবে না রাজন, দেরি করো না। ও যদি নিজের জাদু শক্তি দিয়ে তোমাকে মারতে সফল হয়ে যায়, তাহলে ও যা চায় তাতেও সফল হয়ে যাবে। আর আমার শক্তির কারণেই এখনো পর্যন্ত তোমাকে আক্রমণ করতে পারেনি। আমি আর বেশিক্ষণ ওকে আটকে রাখতে পারবো না। কিন্তু রাজন নিজের মাথায় ফায়ার করে দেয় আর শান্ত হয়ে মাটিতে শুয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই ডাইনি আর ওরা তিনজন চিৎকার করে ধুঁয়োতে বদলে যায় আর উধাও হয়ে যায়। সাধু বাবাও ওখান থেকে চলে যান। এরকম মনে হচ্ছিল যেন ওখানে অনেক বছর ধরে কেউ আসেইনি।